কথায় বলেন না, সুরে বলেন না, তিনি তার হাতের স্ট্রোকে কথা বলেন। তিনি কে আমি বলবো না, বরং দেখি তার যাত্রাপথটা। আসুন দেখি চিত্রশিল্পী কে, কার কথা বলছি আমি, দেখব। ব্রহ্মপুত্রের স্রোত টান, দেশভাগের যন্ত্রণা, অজন্তা গুহা চিত্র এবং বৌদ্ধ সংস্রব ছায়া ফেলে তাঁর মননে। ফিগারেটিভ আর্ট থেকে দেহাতীত বিমূর্ততায় পা, বেঙ্গল স্কুল অফ আর্ট থেকে ইউরোপীয় আধুনিকতা, মূর্ততা থেকে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, পরে সেই বিমূর্ততা থেকেই পৌঁছে যাওয়া এক পোয়েটিক অ্যাবস্ট্রাকশনে, হারিয়ে যাওয়া সময়ের দুঃখ জাগানিয়া স্মৃতি আর তার নিহিত কাব্যই কি তার শিল্পের ল্যান্ডস্কেপ? তাঁর ফিলিং আই চারপাশ থেকে কি অনায়াসে খুঁজে নেয় বস্তুর চারুত্ব, আলো ছায়ার বিক্রিয়া, ধ্যানস্থ জ্যামিতি। বিনোদ বিহারী, পিকাসো, মাতিসে প্রাণিত রাগ সঙ্গীত, উপনিষদ, লোকশিল্পে উজ্জীবিত তিনি ম্যাভরিক অফ মডার্ন ইন্ডিয়ান আর্ট, একালের বিশিষ্ট শিল্পী, শিল্পচিন্তক ও লেখক। বিশ্বজুড়ে একাধিক প্রদর্শনীতে সমাদৃত তিনি। ভারতীয় চিত্রকলায় অনন্য অবদানের জন্য জি 24 ঘণ্টা অনন্য সম্মান 1432-এ সম্মানিত শ্রী গণেশ হালুই। তাকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা। সত্যিই আমরা সম্মানিত। আমি শ্রী গণেশ হালুইকে অনুরোধ করব প্লিজ মঞ্চে আসুন। আর তাকে যারা আনুষ্ঠানিকভাবে সম্মান জানাবেন তাদের মধ্যে মিস্টার সন্দীপন মজুমদার, RSM ওয়েস্ট বেঙ্গল সানরাইজ স্পাইসেস। প্লিজ আমি তাকেও মঞ্চে আসতে অনুরোধ করব। সঙ্গে জি মিডিয়ার CEO মিস্টার রক্তিম দাস, প্লিজ স্যার মঞ্চে আসুন। এছাড়াও আমার সঙ্গে মঞ্চে এখন থাকবেন বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় এবং বনি, অভিনেতা বনি। প্লিজ বনিকেও মঞ্চে আসতে অনুরোধ করব। শ্রী সন্দীপন মজুমদার উত্তরীয় পরিয়ে দেবেন গণেশ বাবুকে। একটা শংসাপত্র, খুব সুন্দর দেখতে শংসাপত্র, সেটি আমি তুলে দিতে অনুরোধ করব। সন্দীপন বাবু প্লিজ শংসাপত্রটা আপনি হাতে তুলে দিন। গণেশ বাবুর হাতে সন্দীপন মজুমদার, সানরাইজ স্পাইসেসের অফিসার, RSM ওয়েস্ট বেঙ্গল, তিনি তুলে দিলেন। আর বাকি রয়েছে ট্রফি। বনি এবং সুব্রত বাবুকে আমি অনুরোধ করব ট্রফিটা গণেশ হালুইয়ের হাতে তুলে দিতে। শুধু দুটো লাইন বলুন, আপনি তো হাতে কথা বলেন, আজ মুখে যদি বলেন। অনেকদিন ছবি আঁকছি, শিল্প কী, ছবি আঁকাটা কী, কেন আঁকি, কী তাড়নায় এই আঁকা এতদিন ধরে চালিয়ে যাচ্ছি। সাধারণত যারা ছবি আঁকে তাদের জীবনটা বড় কষ্টের। তারা যে এই বয়স, আমার বয়স এখন প্রায় 90 বছর, আমি কিন্তু অনেক ঝঞ্ঝা সহ্য করে কিন্তু এতদূর আমি অগ্রসর হতে পেরেছি। আমি যে এই পথে এসেছি, এত দূর এসেছি, আমার বিগত যে পিছিয়ে যদি যাই তার একটা ভূমিকা আছে। সেই ভূমিকাটা আমাকে এখানে নিয়ে এসেছে। সেই ভূমিকাটা হলো শিল্পের প্রতি আমার ভালোবাসা, জিজ্ঞাসা। আমি যা দেখি তা আঁকি না, যা আঁকি তাই দেখি। এটা হলো আমার ছবির ধারণা। আর গণেশবাবু, আমরা সত্যি আন্তরিকভাবে সম্মানিত শুধু আপনার হাতে আজকে এইটুকু তুলে দিতে পেরে। মানে এটা আপনার কাজের কোনো স্বীকৃতি নয়। আর আমার এত ভালো লাগছে, 90 বছর বয়স, উনি এখানে দাঁড়িয়ে এত অসুস্থতা সত্ত্বেও এসেছেন আমাদের সম্মানিত করতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অল। প্লিজ, থ্যাংক ইউ। আপনার কাছে আমি জিজ্ঞেস করব যে এই যে অনন্য সম্মান আপনি পেলেন এবং এখন দাঁড়িয়ে সম্মান বা পুরস্কার
কিভাবে আপনি গ্রহণ করেন এবং আপনার কি মনে হয়? কিছু পাওয়াটা সেই পাওয়া না, মেটেরিয়ালিস্টিক পাওয়া নয় কিন্তু। একদম নয়। আপনি আমাকে কিছু উপহার দিলেন, টাকা দিলেন, তা সেই নয়। পাওয়াটা পাওয়া না। হ্যাঁ, সেই পাওয়াটা কিন্তু যাকে বলবো বাহ্যিক, একদম। তার সাথে সত্যের মিল নেই। পাওয়াটা হলো মানুষের স্বীকৃতি। যখন মানুষ মানুষকে স্বীকৃতি দেয়, সেটা হলো বড় পাওয়া। আজকে যদি আমার ছবি মানুষজন আমি বলছি, ভারতবর্ষ নয়, আজকে দাবিঞ্চির ছবি পৃথিবী বিখ্যাত, সবাই সবাই বলে। পিকাসোর ছবি সবাই বলে ভালো, মাতিসের ছবি সবাই বলে, ভিনসেন্ট ভ্যান গগের ছবি সবাই বলে ভালো। এখন তারা কি পেল? মানুষের ভালোবাসা, স্বীকৃতি পেল। স্বীকৃতি পাওয়াতে তারা কি হলো? তারা যদি জানে যে আমি স্বীকৃতি পেয়েছি, তাহলে একটা আনন্দ হবে, এই তো। আনন্দ ছাড়া কিন্তু বাহ্যিক কোনো নেই। এখন কথাটা হলো যে আমি আমার ছবিটা দীর্ঘদিন ধরে আঁকছি। এখন প্রথমেই প্রশ্ন আসে, আমার নিজেরই প্রশ্ন আসছে 94, 95-এ আমার তখন ভাবনা শুরু হলো, আমি ছবি আঁকি, ছবিটা না এত কষ্ট করি, সংসার চলে না, হ্যাঁ, পরিশ্রম করতে হয়, এই সামান্য দামে একটা ছবি এঁকে দিলাম, তার জন্য টাকা রোজগার করতে হয়। তো এই জীবন আর কি কষ্ট, ছেলেরা যখন আঁকতে যায়, হ্যাঁ, খায় না, যায় না, এখানে স্কেচ করছে, ওখানে স্টাডি করছে, এখানে করছে, সবাই করে, আমরাও করেছি। এখন ঘটনা এত কষ্ট করে কিসের তাড়নায় করে, কিসের তাগিদে করে, কে তাকে এত কষ্ট করতে বলে, সে কি? আচ্ছা, রবীন্দ্রনাথ কি আপনার শিল্প দর্শনে একটা বড় জায়গা জুড়ে আছেন? জায়গা তো আছেই, কারণ মানে দেয়ালের ওপারে কি আছে সেটা দেখতে শিখেছে। দেয়ালের ওপারে, পাহাড়ের ওপারে কী আছে দেখতে শিখেছে। আর আমার খুব সুবিধা হয়েছিল, আমি যখন অজন্তায় গেলাম, তখন খালি আমি চাকরি করিনি, আমি দেখেছি, তার একটা আমার বই লেখা আছে, খুব বড় বই, সাংঘাতিক বই, অনেক ডিটেলস, যে জিনিস আজ অব্দি দেখা হয়নি, নট বিন এক্সপ্লেন, এইরকম সব আছে। তো তাতে ইলিউশনের কথা আছে, যে জিনিস আজ অব্দি নোটিস করা হয়নি, আজ যত বই বইছে আর নোটিস। আমি এমনি বলছি না, বইটা দেখাতে পারি। এখন কথাটা হলো এই যে আমি প্রথমেই বলেছিলাম, এই যে কালিদাসের সময় নৃত্যকলা, সঙ্গীত, শিল্প, স্থাপত্যকলা, এই বিষয়ে যে সব ট্রিটিসগুলো আছে, যে পুঁথিগুলো আছে, বিষ্ণু ধর্মোত্তর বলে প্রায় 6th সেঞ্চুরির একটা চিত্রকলার উপর বই আছে, ট্রিটিস বলে এটা। এটা সংস্কৃতে আছে, সংস্কৃত লেখা থাকে সব। এটার অর্থ হলো সুমেরুর মধ্যে, পর্বত শ্রেণীর মধ্যে সুমেরুই যেমন শ্রেষ্ঠ, ডিম থেকে উৎপন্ন পাখির ভেতর গরুরও যেমন শ্রেষ্ঠ, মানুষের ভিতর নৃপতি যেমন শ্রেষ্ঠ, সব বিদ্যার ভিতর চিত্তবিদ্যা উৎকৃষ্ট বিদ্যা। না, আমার প্রশ্ন হলো চিত্তবিদ্যাকে উৎকৃষ্ট করলো কেন ওই সময়? তখন তো আর এই নয় যে আমার সম্বন্ধে ভালো লেখো, চিত্তবিদ্যার সম্বন্ধে ভালো লেখো, বা কিংবা সঙ্গীত সম্বন্ধে ভালো লেখো, এটা ছিল না রিয়েলাইজেশন। একদম। তখন আমার মনে হয় লিখলো কেন এরকম, আমি ওইটা অনেককে বলি, লিখলো কেন, এটা লেখা আছে, শ্লোক, আজকে নয়, আজ থেকে প্রায় 1.5 বছর আগে। তো কোন জিনিসের একমাত্র চিত্রই হলো যে নিজে নড়ে না, কিন্তু তোমাকে নিমিষে নাড়িয়ে দেবে, তোমাকে মোমেন্টে আরেকটা জগতে নিয়ে চলে যাবে, আর কোনো জিনিস হবে না। গান যদি হয় শুরু থেকে শেষ অবধি শুনতে হবে, ইট উইল কনজিউম টাইম। তোমাকে যদি নাটক দেখতে হয়, তাহলে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, গান শুরু থেকে দেখতে হবে, কবিতার সময় দেখতে হবে, সময় শুরু থেকে শেষ অবধি দেখবে, সুতরাং টাইম ফ্যাক্টর আছে। টাইম ফ্যাক্টর যতক্ষণ না হয় তোমাকে নাড়াবে না। আর এ কী করে, দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে নাড়িয়ে দেয়, এবং নিজে নড়ে না, তোমাকে নাড়িয়ে দেবে।
এই কথাটা আমার অসাধারণ হ্যাঁ, লাগলো। তোমার নিজে নড়ে না। এই এই যে আমি না এইগুলো ভাবি, আমি কেউ ভাবে কি ভাবে তা নয়, কিন্তু আমি বোঝাবার চেষ্টা করি ইন্ডিয়ান আর্ট, ইন্ডিয়ান দেখো তোমরা ওয়েস্টার্ন আর্টও ভালো, ইন্ডিয়ান আর্টও ভালো, কিন্তু তফাৎ কোথায় জানো? আচ্ছা, এখন রিয়ালিজমের কথা। আমি কি ছবি আঁকি? বিমূর্ত ছবি। বিমূর্ত ছবি আঁকেন, হ্যাঁ। বলে বিমূর্ত হয়ে আমি মূর্ত ছবি আঁকি না। হ্যাঁ, আচ্ছা, আমরা যে সময়টার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, তাতে কি আপনার মনে হয় যে যে শিল্পকলা আপনারা তৈরি করেছেন বা তারও আগের, সেটা কি আস্তে আমাদের অনেকটা অবক্ষয় হয়ে যাচ্ছে, নাকি আমরা উন্নত হচ্ছি না। ধীরে ধীরে? উন্নত অনেকে হয়েছে, অনেকে অনেকে রিয়েলাইজ করতে শিখেছে যে বিমূর্ত কি, বিমূর্ত বাদ তো আমাদের রয়েছে। আচ্ছা, আমরা যে বলি সবই কিন্তু জীবনের সঙ্গে যুক্ত। একদম। জীবন যেখানে নেই সেখানে ফিলোসফি, ভারতীয় দর্শন। দর্শন। দর্শন শুরু হয় কিসের থেকে? দর্শন শুরু হলো কিসের থেকে? বিস্ময় থেকে। বিস্ময় কি কি করে হচ্ছে, এই পৃথিবী শুদ্ধ উঠছে কি করে, এত ব্যক্তি কোথায়, শেষ কোথায়? বিস্ময়। বিস্ময় থেকে কি হলো? দর্শনের সত্যবাদ হলো, তাই না? সব দর্শন শুরু হয়েছে বিস্ময় থেকে। এই বিশ্বময় বিস্ময়, হ্যাঁ, এই বিশ্বময় বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি। আর একটা করে কি, একটা সমঝোতা শেষে আসে, এই আন্ডারস্ট্যান্ডিং একটা একটা ভাবনা চিন্তা শেষ হয়, এটা হতে পারে, এটা হতে পারে। আর শিল্প শুরু হয় ফ্রম আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ওর শেষ হয় ওয়ান্ডারে গিয়ে। আচ্ছা, বাহ, এটাও সেই আপনার হিসাব মতো সেই কিন্তু একটা গোল সার্কেল হয়ে গেল, যে সার্কেল দিয়ে সব চলছে। যারা চিন্তাবিদ লোক, তমসা আচ্ছন্ন হলে হবে না। একদম। তোমার চোখ খুললেও হবে না, হৃদয় খুলো। বাহ, দুর্দান্ত একটা কথা বললেন। আচ্ছা, আপনার হাতে প্রচুর ছাত্রছাত্রী তৈরি হয়েছে, আপনি পড়িয়েছেন এবং তারা সবাই কৃতী। এখন যারা চিত্রশিল্পে আসছেন বা তাদের কি বলবেন? তাদের উদ্দেশ্যে অনেক অবক্ষয় হয়েছে। সেই পয়েন্ট হলো সত্য, জীবনের সত্যবাদিতা যদি না থাকে তাহলে সবসময় জীবন ডিরেলড হয়ে যাবে। ঠিক। এইটা লোকে বোঝে না, মুশকিল হয়েছে। সামান্য জিনিসে এই করে ওই করে করতে, তুমি সৃষ্টি ধর্মী কাজ করো, তোমার ভিতরে এরকম আসবে কোনো চিন্তা? তুমি সৃষ্টি করছো ভগবানের মতো, তুমি ইউ আর লাইক গড, ইউ আর ক্রিয়েটিং সামথিং, তো তুমি ওই ভিতরে ওইরকম চিন্তা আসে কেন? আপনি আমাকে একটা বইয়ের কথা বলছিলেন যেখানে আর্টিস্টরা তাদের আর্ট নিয়ে কথা বলছে, তো আপনি কি বলবেন, আপনার কাছে আর্ট কি? আমি তো বলবো যে জীবন দেখুন, আমি আমার ওখানে যে চাকরি করে লাভ হয়েছে, আমার সঙ্গে একটা সঞ্চয়িতা ছিল, ওইটাই আমি একটা নিয়ে গেছি, ওইটাই পড়তাম, চেঁচি পড়তাম, একা ঘরে ছিলাম। আর আমি যখন, যেহেতু অজন্তা বুদ্ধিস্ট ফিলোসফির উপর বা জাতক কাহিনীর উপর, জাতক কাহিনী আমার বন্ধুকে দিয়ে ক্যালকাটা পাবলিকেশন, এই আমার কাছে এখনও 6টা বই আছে। আচ্ছা। হ্যাঁ, সেই 6টা বই আমি আনিয়েছিলাম, জাতক কাহিনী পড়লাম, যে আমি জানতে হবে এই পিছনে আছে। তো আমি যখন ওখানে গাইড লেকচারে যত না জানি তাতে আমি বেশি নিলাম। হ্যাঁ, আমি এখন বই আমি দেখাতে পারি যে সেটা ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে, ওই জাতক কাহিনী নট আইডেন্টিফাইড ইয়েট লিখেছে, কিন্তু সেটা আমি আইডেন্টিফাই করি, কারণ জাতক কাহিনী পড়েছি, ওরা বুঝতে পারেনি, ওরা ঠিক। এবং ছবিটা আছে, বেশিরভাগ ছবি তো অজন্তা জাননি না। আচ্ছা, অজন্তা অনেক জায়গায় খসে পড়ে গেছে, তার লিঙ্ক হারিয়ে চলে যাবে, তাতে বুঝতে পারিনি। তা আমরা যে ছবি আঁকি তো আমি, আর আমার কৌতূহল ছিল
ভুল লিখছে, কেন লিখছে, কী কারণে, এটা বলছে নট অ্যান ইনফ্যাক্ট, কিন্তু গল্পটা পড়ছি মিলছে। কিন্তু আমি দেখলাম এই জিনিসটা অনেকখানি খুঁজে পড়ে আছে, কোথায় একটা সাইন আছে, তাকে ধরা পড়ছে যেটা ওই জাতক। সুতরাং আইডেন্টিফাই করলাম তো। হ্যাঁ, তো এইরকম অজন্তা। কিন্তু অজন্তা যদি সম্বন্ধে বলতে হয় তাহলে আরও সময় লাগবে অনেক। হ্যাঁ, অনেক সময় লাগবে। অজন্তা থেকেই কি আপনার বৌদ্ধ দর্শন এবং তারপর ওখানে আমি পড়া আরম্ভ করলাম। আচ্ছা, আমি কুমার স্বামীর বই আনালাম, পল ক্যারুসের বই আনালাম, এগুলো নিজে বোম্বে থেকে আনালাম, চিঠি পাঠিয়ে সেগুলো পড়তাম। কলেজের গুহার ভেতরে একটা লাইব্রেরি ছিল, পরিত্যক্ত গুহার ভেতরে একটা লাইব্রেরি ডিপার্টমেন্ট, সেখান থেকে বই দিতাম। সে কবিরাজ কবিরাজের বৌদ্ধ ধর্মশাস্ত্র পড়েছি, খুব ভালো, এত মোটা বই। তারপর আরও যারা সব বই পড়ছে। তাহলে আমার মনে হলো বুঝার কথা ম্যাজিকের মতো কাজ করতে হবে। আমার মনে হলো যে না, আই ক্যান সি অপোজিট সাইড অফ দ্য হিল, মানে আমি যেন পাহাড়ের ওপরটাও দেখতে পাই। দেখতে পাচ্ছি, এইটাই হলো আমার বিমূর্তায়নের প্রথম। আর অনেকদিন আমি নেচারের সাথে খুব মিশেছি। এইটা আমি আসছিলাম যে আপনি অনেক জায়গায় বলেছেন যে আপনার ছোটবেলায় আপনি যে আমি এতখানি জলে 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 দাঁড়িয়ে দিয়ে আমার পাগুলো সাদা হয়ে যেত, হাজা হয়ে, আমি ভীষণভাবে এটা বলার মতো নয়, এটা চোবানো কথা। হ্যাঁ, এখন আমি এই যে বুদ্ধের যে কথাগুলো আমাকে ম্যাজিকের মতো কাজ করতো। হ্যাঁ, আমি এই যে বুদ্ধিজম সম্বন্ধে আমি এত ইন্টারেস্টেড ছিলাম, তো আমি ওই জন্য বলছি যে বুদ্ধাকে শিষ্যরা জিজ্ঞাসা করলো সত্য কোথায়, সত্য কোথায়, আমরা তো বুঝতে পারছি না। তখন সে বলল, বুদ্ধ উত্তরে বলছে, এটা ইংরেজি লেখা আছে, তার অর্থ আমি বলবো, ইন চেঞ্জিং থিংস দ্যার ইজ কনস্ট্যান্সি অফ ল। যে পরিবর্তন রূপান্তরিত হতে থাকে তার ভিতরে একটা কনস্ট্যান্সি, লাগাতার একটা নিয়ম আছে। আর নিয়মটাকে যে জেনে নাও সেটাকে সত্য করে, এটাই জানবে সত্য। অসাধারণ লাগলো কথা বলে, মানে আমার তো মনে হচ্ছে আরো কথা বলে যাই, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় খুব কম, অনেক কিছু শিখলাম, অনেক বললাম তো এর ভিতরে, অনেক কিছু শিখলাম, অনেক। আমার তো মনে হয় আমার সঙ্গে যারা শুনলেন তাদেরও এটার প্রভাব পড়বে তাদের জীবন দর্শনে। জীবন চলবে লাইনে, সেটা হলো, লাইনটা হলো পয়েন্টে, সেই পয়েন্ট হলো সত্যটা, না হলে ডিরেল হবে। পরের হিতের জন্য কিছু করো, পরের হিতের জন্য করো। আজকের কথা, তুমি অন্যের উপকার করো, ইউ আর বর্ন ফর আদার্স। ঠিক, তাহলে এটা মিথ্যা, এটা থাকলে শান্তি থাকে না, পৃথিবীতে শান্তি থাকে না। ঠিক, ঠিক আছে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো, আবার নয় আপনার সঙ্গে কথা। ঠিক আছে। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।